বৃষ্টির ভ্রুকুটিকে দূরে সরিয়ে রেখে হাজার হাজার জনতা এগিয়ে চলছেন, প্রতিবাদ করছেন রাজ্য সরকারের অরাজকতার বিরুদ্ধে। নারী শিশু ক্রমবর্ধমান এই মিছিল এগিয়ে চলছে। বন্যা দুর্গত মানুষের সাথে চরম অমানবিক ব্যবহার করছে ত্রিপুরা রাজ্যের বিজেপি আইপিএফটি বিপ্লবকার সরকার। জল সামান্য ত্রাণ বন্টনের ক্ষেত্রে চরম দলবাজি চলছে। সরকারের বিভিন্ন দপ্তরগুলিতে নিয়োগবদ্ধ বেকারদের জীবন নিয়ে এই সরকার ছিনিমিনি খেলছে। দপ্তরে দপ্তরে চলছে লাগাম দুর্নীতি। এই দুর্নীতির সাথে সরকারের বসা ব্যক্তিরা মন্ত্রীরা জড়িত। এসবের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আপনাদের সামনে দিয়ে লাল ঝান্ডা হাতে হাজার হাজার জনতা জোগাড় সরকার এগিয়ে চলছে। সিপিআইএমের আহ্বানে এই মিছিল থেকে প্রতিবাদ জানানো হচ্ছে। বিজেপি আইপিএফটি বিপ্লবকার সরকারের বিরুদ্ধে এই শাসনের কার্যকে দুর্নীতির পরিণত করেছে। রাজ্য জুড়ে অরাজকতা চলছে, রাজ চলছে, আইনের শাসন নেই। আইনের শাসন দিয়ে রেখেছে নারী ও শিশুদের উপর, ছাত্রীদের উপর অপরাধমূলক ঘটনা ক্রমবর্ধমান। বন্যা দুর্গত মানুষদের সঙ্গে চরম অমানবিক ব্যবহার করছে রাজ্য সরকার। জল সামান্য ত্রাণ বন্টনের ক্ষেত্রে সরকারি দপ্তরগুলিতে নিয়োগবদ্ধ বেকারদের জীবন নিয়ে এই সরকার ছিনিমিনি খেলছে। দপ্তরে দপ্তরে চলছে লাগাম দুর্নীতি। এই দুর্নীতির সরকারের বসা ব্যক্তি এমনকি মন্ত্রীরা জড়িয়ে পড়েছে। এই সমস্ত কিছুর বিরুদ্ধে এই অরাজকতার বিরুদ্ধে সিপিআইএমের এলাকে আজকের এই মিছিলে বলে দলে যোগ নেই। আজকের এই মিছিল থেকে আওয়াজ তুলুন, রাজ্যের আইন শৃঙ্খলার বেহাল দশা মানছি না, মানব না। রাজ্যের আইন শৃঙ্খলার বেহাল দশা প্রশাসনের ভূমিকা শূন্য কেন? জবাব চাই, জবাব দাও। রাজ্যের আইন শৃঙ্খলার বেহাল দশা স্বরাষ্ট্রমন্ত্রীর কোন ভূমিকা নেই কেন? জবাব চাই, জবাব দাও। স্বরাষ্ট্রমন্ত্রীকে জানাই ঠিক আমার আইনের শাসন ব্যবস্থা করতে হবে। সংগ্রাম, আন্দোলন, আইন খেলাফ খিলাফত, আইন খেলাফ খিলাফত। ব্যর্থ পুলিশ মন্ত্রী হাই হাই, ব্যর্থ পুলিশ মন্ত্রী হাই হাই। রাজ্যের নারী এবং শিশু নির্যাতন বন্ধ করতে হবে। রাজ্যের নারী এবং শিশুদের উপর নির্যাতন বন্ধ করতে হবে। ছয়টা না, ঠিক আছে। প্রোগ্রামটা শেষ হলে এবং প্রোগ্রামটা শেষ হলে না, প্রোগ্রাম কিন্তু আমরা বাধ্য করতে প্যারাডাইজ প্রোগ্রাম না, একটা স্টেট গিফট টিকিট শেষ হতে 3টা। হ্যাঁ, শেষ হলে ঠিক আছে।
21 দাও। এটার জন্য চীনের এলাকার ক্ষেত্রে বিজেপি সরকার জবাব দাও। ইনকলাব জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ। নারী নির্যাতনে যুক্ত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। নারী নির্যাতনে যুক্ত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। সামনে আন্দোলন, প্রতিবাদ, ওই দাদা পিছান পিছান বন্ধুরা দাম একটা লাগবে আগে তোলা যাবে। হ্যাঁ বৃষ্টিটা হইলে তো আর কত ভালো মিছিল হতো, বৃষ্টি না হইলে। হ্যাঁ বামপন্থীরা লড়বে। এই রাজ্যের মানুষদের নিরাপত্তার জন্য বামপন্থীরা লড়বে। এই রাজ্যে শিক্ষক হত্যাকারীদের বিচার করার জন্য বামপন্থীরা লড়বে। ধর্মনগর থেকে সপ্তম পর্যন্ত প্রতিনিয়ত মামুন হত্যাকারিত হচ্ছে, বিচার হয় না কেন? জবাব চাই, জবাব দাও। এই জবাব তোমাদের দিতে হবে। নয় নেই সংগ্রাম, নয় নেই আন্দোলন, নয় নেই মিছিল। ইনকলাব জিন্দাবাদ। মানুষের স্বার্থে বামপন্থীরা লড়বে। মানুষের স্বার্থে বামপন্থীরা লড়বে। এই রাজ্যের শিক্ষক হত্যা করা হয়, নিজেকে দুর্বৃত্তদের হাতে হত্যা হয়, বিচার হয় না কেন? জবাব চাই, জবাব দাও। এই রাজ্যের মানুষরা অত্যাচারিত হয়, বিচার হয় না কেন? জবাব চাই, জবাব দাও। এই রাজ্যের মানুষ জবাব চাইছে, জবাব তোমাদের দিতে হবে। এই রাজ্যের মানুষ
না না তুই সব করে আসো না হ্যাঁ যখন নানাভাবে আপনারা জর্জরিত, তখন এই কর্মসূচি গ্রহণ না করে আমরা বসে থাকতে পারিনি। আমাদের কেন এই কর্মসূচি গ্রহণ করতে হয়েছে? শুধু আমরা ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী বা এই রাজ্যের অন্যান্য গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ দলগুলো না, আজকে ত্রিপুরাজ্যের প্রায় সবকটি দৈনিক পত্রিকা, সোশ্যাল মিডিয়া এবং প্রায় প্রত্যেকটা নাগরিক আজকে বলতে বাধ্য হচ্ছেন, উপলব্ধি করতে বাধ্য হচ্ছেন। আমি গত 6 বছরের বা গত 2023-এর মার্চে দ্বিতীয়বার বিজেপি সরকার আসার পর তার পরিসংখ্যানের কথা বলছি না, আমি শুধু গত 6 মাসের কথা বলছি। গত 6 মাসে এ রাজ্যে 50টির বেশি খুন হয়েছে। তার মানে হলো প্রায় প্রতি মাসে 8-9 জন করে সেখানে খুন হচ্ছে, এবং সেই খুনের একজন আসামি ধরা পড়ছে না। নামকে ওয়াস্তে কোন আসামি ধরা পড়লেও তাদেরকে 2 দিন বাদে লঘু ধারায় এদেরকে গ্রেফতার করে তাদেরকে ছেড়ে দেওয়া হয়। একই ধরনের গত 6 মাসে আমাদের রাজ্যে 1300টির বেশি ঘটনা ঘটেছে নারী এবং শিশুদের উপর অপরাধ। সেখানে রেপ, গ্যাং রেপ, তারপরে তার মৃত্যু, অপহরণ, আরো নানা ধরনের ঘটনা। এবং যখনই কি হত্যা, কি ধর্ষণ, কি অপহরণ বা ডাকাতি যেখানে ঘটনা ঘটছে, নামগুলো বেশি আসছে শাসক দলের দেবতুল্য কার্যকর্তারা। আর যে মাত্র সেই দেবতুল্য কার্যকর্তাদের নাম কোন এফআইআর এর রিপোর্ট হয়, পুলিশের তদন্তে প্রকাশ পায়, পুলিশ আর 1 কদম এগোতে পারে না, তাদেরকে এগোতে দেওয়া হয় না। অপরাধের বিরুদ্ধে কোনো ব্যবস্থা সেখানে গ্রহণ করতে পারে না। কিন্তু বন্ধুরা, আজকে সারা দেশের তুলনায় যদি আজকে দেখা যায়, আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য, মানুষের জীবন মাল রক্ষা করার জন্য আরক্ষা প্রশাসন দরকার, পুলিশের নতুন ট্রেনিং দরকার। সেখানে এই কিছুদিন আগে আমাদের ভারতীয় পার্লামেন্ট নিয়োজিত একটা সংস্থা, তাদের একটা রিসার্চ রিপোর্ট এরা বের করেছে, সারা দেশে পুলিশের খাতে যখন খরচ গড়ে 4% করে, আর এই ত্রিপুরাজ্যে এই পুলিশের পেছনে খরচ করছে আমাদের বাজেটের 7.42%, প্রায় সারা ভারতবর্ষের তুলনায় তার প্রায় দ্বিগুণ। কিন্তু এখানে অপরাধী ধরা পড়ছে না, নারীর ইজ্জত সুরক্ষিত না। কেন? কারণ এই সরকার জনজীবনে ক্ষমতায় টিকে থাকার জন্য, ক্ষমতা দখল করার জন্য, এটা লোকসভা হোক, এটা বিধানসভা বা সদ্য হয়ে গেল পঞ্চায়েত, সেখানে যেরকম ভাবে অপরাধীদের উপর ভর করে বিরোধী দলের প্রার্থীদেরকে নমিনেশন পেপার জমা দিতে না দিয়ে, তারপরও যেখানে নির্বাচন হয়েছে, ভোট হয়েছে, সেখানেও যখন হাঁটতে যাচ্ছে, গণনা কেন্দ্র সবটাই দখল করে নিয়ে তারা এই ত্রিপুরাজ্যের ক্ষমতা তারা ভোগ করছেন। অর্থাৎ অপরাধীদের হাত ধরে, অপরাধীদের ধারা আজকে ত্রিপুরাজ্যের সরকার
কাজে সেই জায়গায় এই অপরাধীদেরকে ধরার জন্য তাদের কোনো সেখানে উদ্যোগ নেই। কাজে বন্ধুরা, এখানে শুধু আইন শৃঙ্খলা, মানুষের নিরাপত্তা সেটাই বিঘ্নিত হচ্ছে তা নয়। আজকে অর্থনৈতিক ক্ষেত্র দেখুন, কি কর্মসংস্থান, গ্রামীণ বা শহরের যারা নিত্যদিন যাদের কাজ দরকার, বা আমাদের দেশের শিক্ষিত অর্ধশিক্ষিত বেকার যুবক, তাদের জন্য যে জীবন জীবিকার ব্যবস্থা করা দরকার, আমরা তো বলি না। ত্রিপুরা রাজ্যের 100% বেকার যুবকদেরকে সরকারি চাকরি দিতে হবে। এ রাজ্যের কোন অংশ মানুষ দাবি করে না 365 দিন গ্রামীণ গরিব মানুষ, শহরের গরিব মানুষ, তাদের রেগাতে বা টুয়েপে কাজ দিতে হবে। এ রাজ্যের গণতান্ত্রিক সংগঠনগুলোর থেকে, আমাদের পার্টির তরফ থেকে আমরা দাবি জানাচ্ছি, রেগাতে 200 দিন কাজ চাই, 600 টাকা মজুরি চাই। আমরা দাবি জানাচ্ছি আমাদের রাজ্যের শিক্ষিত অর্ধশিক্ষিত বেকার যুবকদের, এ রাজ্যের বিভিন্ন দপ্তরগুলোতে এবং রাজ্যের অধীনে বিভিন্ন সংস্থাগুলোতে যে শূন্য পদ পড়ে আছে গত 6 বছর ধরে, যে শূন্য পদে ললিপপ দেখিয়ে 2018 ইংরেজিতে বিজেপি সরকার এখানে এসছে, মিস কলে চাকরি দেওয়ার নাম করে, 7.5 লক্ষ চাকরি দেওয়ার নাম করে, আজকে কোথায় কোথায় সে চাকরি? ছিটে ফোটা যে কিছু চাকরি হচ্ছে জেআরবিটি বা টেট এসব জায়গাতে, ওই পশ্চিমবাংলা, বিহার, আসাম, এমনকি তার বাইরে অন্য রাজ্য থেকেও এখানে সরকারি চাকরি নিয়ে নিচ্ছে। ত্রিপুরা রাজ্যে অন্য রাজ্যের কোনো ছেলে মেয়ে, অন্য রাজ্যের শ্রমিক আসতে পারবে না, আমরা কথা বলছি না। কিন্তু আমাদের দেশের সরকারের নিয়ম, রাজ্য সরকারের গ্রুপ বি, গ্রুপ সি, গ্রুপ ডি, এই সমস্ত কর্মচাকরিতে সেই রাজ্যের যদি স্থায়ী বাসিন্দা না হয় তারা পেতে পারে না, কোনো রাজ্যে হয় না, কেন্দ্রীয় সরকারের দপ্তরগুলো ব্যতীত। কিন্তু আজকে ত্রিপুরা রাজ্যের মধ্যে স্থায়ী চাকরি যেমন চলে যাচ্ছে, আর সমস্ত স্থায়ী চাকরিগুলোকে আউটসোর্সিং। আউটসোর্সিং মানে কি? কন্ট্রাক্টরের মাধ্যমে যে শ্রম বা যে কাজ, ধরুন মাসে 1000 টাকা ন্যূনতম বেতন দেওয়া দরকার, 5000 টাকা বেতন দেওয়া দরকার, কন্ট্রাক্টরকে দিয়ে সেই কাজ তার 1/3 বা আরো কম দিয়ে, কোন ধরনের সুযোগ সুবিধা বাদ দিয়ে আমাদের রাজ্যের বেকার যুবকদেরকে বঞ্চিত করা হচ্ছে। তাদের অধিকার থেকে তাদেরকে নানাভাবে ঠকানো হচ্ছে। এদের ছুটি নেই, এদের পেনশন নেই, এদের গ্র্যাচুইটি নেই। এতে শুধুমাত্র বেকার যুবকরা বঞ্চিত হচ্ছে তা না, আমাদের রাজ্যের বিভিন্ন জরুরি জনসেবার যে দপ্তরগুলো, শিক্ষা বলুন, স্বাস্থ্য বলুন, কৃষি বলুন, বা অন্যান্য সমস্ত, এমনকি বিদ্যুৎ, সেখানেও হাজার হাজার শূন্য পদ। তাই শিক্ষা মুখ থুবড়ে পড়ে গেছে, স্বাস্থ্য মুখ থুবড়ে পড়ে আছে, কৃষি মুখ থুবড়ে পড়ে আছে। রেগা বামপন্থী ফ্রন্ট সরকার থাকার সময়তে সারা দেশের মধ্যে ত্রিপুরা রাজ্যের চ্যাম্পিয়ন হতো। শুধু 100 দিনের কাজের গ্যারান্টির মধ্য দিয়ে কাজে না, সেই কাজের মধ্য দিয়ে সম্পদ তৈরি হতো। সেই রেগার মাধ্যমেই এবং আরো অন্যান্য দপ্তরের তার সহযোগিতায় এখানে যে সম্পদ তৈরি হয়েছে, এই ত্রিপুরা রাজ্য প্রায় খাদ্যশস্য উৎপাদনে, সবজি উৎপাদনে, মাছ উৎপাদনে এবং আরো আমাদের রাজ্যে জরুরি অনেক কিছুতে স্বয়ং সম্পূর্ণ সেখানে হয়েছে। মানুষ তাদের আয় বেড়েছে। এইভাবে এই ত্রিপুরা রাজ্য আমাদের দেশের রাজধানী থেকে বহু দূরে হলেও এই স্থলবেষ্টিত কেন্দ্র সরকার দ্বারা বিমাতৃসুলভভাবে যে রাজ্যটাকে প্রায় কয়েক দশক ধরে বঞ্চিত করে রেখেছে,
এই ত্রিপুরাজ্য উন্নতির যে নিরিখে এর দেশের আরো এগিয়ে চলা রাজ্যের পরে পাশাপাশি এখানে গেছে, কিন্তু আজকে কোথায় ডাবল ইঞ্জিনের ট্রিপল ইঞ্জিনের সরকার? কোথায় তাদের প্রতিশ্রুতি? গত জুলাই মাসে ভয়াবহ বন্যা হয়ে গেল। আমরা বলেছে এই সরকারের নীতির বিরুদ্ধে আমাদের বিরোধিতা থাকলেও, কিন্তু বন্যা ত্রাণে বিধ্বস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর জন্য আমরা দুহাত বাড়িয়ে রাজ্য সরকারের পাশে আমরা আছি। সরকারকে যেমন আমরা গঠনমূলক সহযোগিতা করব, ঠিক তেমনি আমরা নিজেরাও নানাভাবে সহযোগিতা করব। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের রেখেছেন, আমরা গেছি, আমরা বলেছি সমস্ত ধরনের সহযোগিতা আমরা করব, এবং শুধু সহযোগিতা করব মৌখিক আশ্বাস নয়, আমরা সেই জায়গাতে সুচিন্তিতভাবে এরকম একটা পরিস্থিতিতে রাজ্য সরকার একা করতে পারবেন আমরাও জানি। ভারতবর্ষের কোন রাজ্যের পক্ষে এরকম দুর্যোগ সামলানো সম্ভব না। সেই ক্ষেত্রে কেন্দ্রকে এগিয়ে আসতে হবে, কারণ কেন্দ্রীয় সরকার রাজ্যগুলো থেকে তোলা সমস্ত ট্যাক্স তুলে নিয়ে যায়, সেই ট্যাক্সের অংশ দিতে হবে, এবং তার জন্য এই রাজ্যকে জাতীয় দুর্যোগ, এই বন্যাকে জাতীয় দুর্যোগ হিসেবে ঘোষণা করতে হবে, যাতে আমাদের কৃষি আবার পুনরুদ্ধার করা যায়, গৃহহীনদের ঘর দেওয়া যায়, যাদের জীবন জীবিকা চলে গেছে তাদেরকে দাঁড় করানো যায়। আমরা প্রস্তাব দিয়েছি কেন্দ্র সরকার প্রতিনিধিরা ত্রিপুরাজ্যে আসুক, সরজমিনে দেখুক। আমাদের প্রস্তাব অনুযায়ী ত্রিপুরাজ্যে কেন্দ্র সরকারের টিম এসছে, কিন্তু দুর্ভাগ্যের আজ পর্যন্ত আমরা জানি না সেই টিম কেন্দ্র সরকারকে কি সুপারিশ করেছে। আজ পর্যন্ত আমাদের চোখে পড়েনি। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এবং মন্ত্রিমণ্ডলের সদস্যরা ডাউজ বিজ্ঞাপন দিয়ে ডিসপ্লে বোর্ডে তাদের ছবি বসিয়ে দিয়ে কত ধরনের প্রচার করেন। এ রাজ্য উন্নয়নের শিখরে চলে গেছে, সুশাসনের তুঙ্গে চলে গেছে, এ রাজ্য তেজিসে সামনের দিকে যাচ্ছে, কিন্তু আজকে সে চিত্র কোথায়? আর মাত্র 4-5টা দিন বাদে দুর্গাপূজা শুরু হবে। অতীতে এরকম সময় মানে হলো শহর রাস্তা গিজ গিজ করে, গ্রামের জনপদগুলোতে মানুষ গিজ গিজ করে, কারণ মানুষের হাতের 11 টাকা, এগ্রিকালচার, এডিসি, আরো নানা প্রকল্পের টাকা সেখানে যায়। আজকে নেই। শুধু উৎসবের খরচ করার জন্য সে টাকা নেই বলে আক্ষেপ করছে তা নয়। আজকে যদি জাতীয় দুর্যোগ ঘোষণা হতো, আমাদের দাবি অনুসারে যদি 200 দিনের রেগার কাজ হতো, হাজার হাজার হেক্টর জমি নষ্ট হয়ে গেছে, কৃষি শেষ হয়ে গেছে, জলাশয় সমস্ত ভেঙে গেছে, লক্ষ লক্ষ টাকার মাছ বেঁচে গেছে। এ রাজ্যের 2-3% মৎস্যজীবী বা কৃষিজীবী কেউ বাকি নেই যাদের সর্বনাশ সেখানে হয়নি। শুধু রেগার কাজ দেওয়া নয়, সেই শ্রম দিয়ে কৃষি জমি পুনরুদ্ধার করা, সবজির ক্ষেত পুনরুদ্ধার করা, মাছ চাষের জন্য জায়গা ঠিক করা, এগুলো করা যেত। সরকার নির্লিপ্ত, কোনো বক্তব্য নেই। আর কদিন বাদে প্রচার করছেন যশস্বী প্রধানমন্ত্রী ত্রিপুরাজ্যের মানুষের জন্য একেবারে যন্ত্রণা কাতর হয়ে এনডিআরএফ থেকে এত কোটি টাকা নিয়ে দিচ্ছেন। জ্বলন্ত মিথ্যা কথা। এনডিআরএফ বা এসডিআরএফ কি? এই সরকার আসার আগে থেকেই ভারতবর্ষের আইন হয়েছে, তৎকালীন সময়ে যোজনা পরিষদ তারা
প্রত্যেক রাজ্যের জন্য বা কেন্দ্রীয় সরকারের জন্য নীতি ঠিক করে দিয়েছে। দুর্যোগ মোকাবেলার জন্য প্রত্যেক রাজ্য সরকারকে বছরে একটা নির্দিষ্ট অঙ্কের টাকা দেওয়া হবে। প্রধানমন্ত্রীর নামে 2 কিস্তিতে কিছু টাকা যে রিলিজ করা, এটা যদি ত্রিপুরার যে বন্যা না হতো তারপরেও টাকা দিতে বাধ্য, কারণ এটা দিল্লি বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তার তহবিলের টাকা নয়, রাজ্যের মানুষের থেকে তোলা যা খাজনা, সেই খাজনার অংশ। তার পরিবর্তে একটি নয়া পয়সা এরকম ভয়াবহ বন্যার পরেও এই রাজ্যে আসেনি। কি ধরনের নিষ্ঠুরতা হতে পারে, কি ধরনের অন্যায় হতে পারে ত্রিপুরা রাজ্যের মানুষের সাথে? একটিবারের জন্য ত্রিপুরা রাজ্যে এসে দেখতে পারেননি। তিনি সপ্তাহে প্রায় 1 দিন চলে যান গুজরাটে, উত্তরপ্রদেশে, আর ত্রিপুরা রাজ্যে 40 লক্ষ জনসংখ্যার মধ্যে প্রায় 20 লক্ষ জনসংখ্যা এখানে এই বন্যায় ক্ষতিগ্রস্ত হলো, তাদের দেখা নেই। বন্ধুরা, এখানেই শুধুমাত্র তাদের জনবিরোধী কার্যকলাপ না, আজকে এই রাজ্য এরা বলছেন 1 নম্বর সুশাসন, 2 নম্বর সুশাসন, কদিন পরে বলবেন 3 নম্বর সুশাসন। কি সুশাসন, কি সুশাসন? আজকে দেখুন, প্রতিটা পত্রিকা খুলুন, যারা পত্রিকার এক পাতায় বাধ্য হয়ে সরকারের তল্পিবাহকতা করেন, ব্যক্তি পূজা করেন, তাদের পত্রিকাতেও লিখতে হচ্ছে 1 নম্বর পাতায় না হলেও 2 নম্বর পাতা বা 3 নম্বর পাতায়। আজকে জীবনের সর্বক্ষেত্রেতে এই সরকার দুর্নীতিতে আবর্তিত। দুর্নীতি আর ভারতীয় জনতা পার্টি প্রায় সমর্থক। দুর্নীতি আর বিজেপি সরকারের মধ্যে তার শব্দ হয়তো আলাদা, তার অর্থের মধ্যে কোনো ফারাক নেই। সর্বত্র নেগোসিয়েশন, থানা থেকে শুরু করে ওই পিডব্লিউডি অফিস, ব্লক থেকে শুরু করে যে কোনো দপ্তর, ওই মহাকরণ থেকে শুরু করে পঞ্চায়েত, তো এরকম অবস্থায় ত্রিপুরা রাজ্যের মধ্যে মানুষের জীবন, মানুষের সম্পত্তি, এ রাজ্যের প্রগতি সর্বক্ষেত্রে ব্যাহত। রাজ্যে একটা সার্বিক অরাজকতা, একদিকে আইন শৃঙ্খলা নেই, আরেকদিকে কাজ নেই, আরেকদিকে হলো যে স্বাভাবিক যে সমস্ত পরিষেবা দপ্তরগুলো দেওয়া দরকার কোথাও নেই, পার্সেন্টেজ ছাড়া, পয়সা দেওয়া ছাড়া। তার প্রতিফলন কোথায় দেখছি আমরা? একজন মন্ত্রী 1.5 বছর 2 বছর না হতে হতে কোটি কোটি টাকার মালিক। একজন মন্ত্রী তো সাংবাদিকের সামনে এসে ফেল ফেল করে কেঁদে বলছেন, আমি ট্রাইবেল বলে কি আমি 2টা বাড়ি বানাতে পারি না? আমি ট্রাইবেল বলে কি আমি 2টা পেট্রোল পাম্প করতে পারি না? আরে শুধু তিনি কেন, কোন মন্ত্রী বাকি আছে? হলফ করে বলো, কোন মন্ত্রী? একটাও মন্ত্রী নেই, বাকি নেই। নামে ছদ্মনামে কোটি কোটি টাকা, এই টাকা কার টাকা? আমাদের শিক্ষা দপ্তরের টাকা, স্বাস্থ্য দপ্তরের টাকা, আমাদের কৃষির টাকা, আমাদের স্কুলের টাকা, হাসপাতালের টাকা, আজকে মন্ত্রীদের সম্পদ। এটা বন্ধুরা, এটাকে শুধুমাত্র রাজ্য সরকারের মধ্যে সীমাবদ্ধ? ওই এডিসি দেখুন, ত্রিপুরাল্যান্ডের স্বপ্ন দিয়ে এডিসি দখল করেছে। গ্রেটার ত্রিপুরাল্যান্ড করবে, ত্রিপ্রাসাদের জন্য স্বর্ণ যোগ আনবে। খুমুলুং দখল করেছে। এই খুমুলুং এর আগে একবার 1990 ইংরেজিতে এইভাবে খুমুলুং দখল হয়ে গেছিল। তারপরে 2000 সালে আবার
সন্ত্রাসবাদীদের হাত ধরে দখল হয়ে গেছিল, এই খুমুলুং এটা সীমালংয়ে পরিণত হয়েছিল। সীমালং মানে হলো শ্মশান। ত্রিপুরাজ্যের ককবরকবাসী প্রতিটি মানুষ তখন বলতেন এটা খুমুলুং না সীমালং। আজকে প্রদ্যুৎ মাণিক্য কিশোরের হাত ধরে পুনরায় খুমুলুং আজকে সীমালংয়ে পরিণত হয়েছে। টিপ্রাসাদের আবেগকে নিয়ে খেলা করে আজকে যত সামান্য কিছু চাকুরি বন্টন, যত সামান্য কিছু কাজ বন্টন, সব সর্বনাশ। যে এডিসি কে দিয়ে নাকি গ্রেটার ত্রিপুরার সূচনা হবে, সেই এডিসির নাম আজকে মানুষ ভুলতে বসেছে। সর্বক্ষেত্রে দুর্নীতি। কাজে আজকে এই ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা অথবা আইপিএফটি নাম ভিন্ন হতে পারে, কিন্তু জনবিরোধিতায়, মানুষের টাকা চুরি করাতে, এ রাজ্যের মানুষের অধিকার ছিনিয়ে নেওয়ার ক্ষেত্রেতে এরা সবাই এক নৌকার যাত্রী। কাজে তার বিরুদ্ধে আজকে আমাদের এই লড়াই, আমাদের এই বিক্ষোভ। আমরা এখনই বলছি না সরকার পদত্যাগ করো, আমরা এখনই বলছি না সরকারকে টানিয়ে নামাও। আমরা এখানে বলতে এসছে সরকার তোমার নীতি পাল্টাও, সরকার তোমার প্রতিশ্রুতি পালন করো, সরকার মানুষের যে ন্যূনতম অধিকার এটাকে সুনিশ্চিত করো। যতদিন তা না হবে আমাদের লড়াই চলবে। এই লড়াইয়ে আপনারা হাজারে হাজারে এসছেন সমস্ত বাধা অতিক্রম করে। আপনাদেরকে আবারও কর্নিশ আগামী দিন এই লড়াইয়ের জন্য পথে থাকুন এই আহ্বান জানিয়ে আগামী উৎসব, যদিও এই দুর্যোগের মধ্যে উৎসব করতে হবে, এই উৎসব সবারই ভালো কাটুক, এই কথাগুলো বলে আবারও আপনাদের অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে নমস্কার। ইনকলাব জিন্দাবাদ।